সম্মানিত দর্শকবৃন্দ, বিশ্বের প্রথম উদ্যোক্তা নির্ভর টেলিভিশন এফটিভিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর যশোদা জীবন দেবনাথ, সিআইপি পরিচালক, নবগঠিত বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। উনি সম্মানিত ডিরেক্টর হিসেবে আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ। 10 বছরে আমি চায়নাতে বিজনেস করতে গিয়ে ব্যাংকিং সিস্টেমটা আমি খুব কাছ থেকে দেখেছি, যেহেতু চায়নাতে আমাকে প্রচুর ট্রানজাকশন করতে হয়, আবার বাংলাদেশেও করতে হয়। আমি যে ডিফারেন্সটা দেখতে পেয়েছি সেটা নিয়ে আজকে মূলত আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই জীবন দাদার সাথে কথা বলবো। ওনার এক্সপিরিয়েন্স, উনি ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করতেছেন। তো আমার প্রথম প্রশ্ন, ব্যাংকিং সিস্টেমে ডিজিটাল বাংলাদেশ বর্তমান অবস্থা কি? ধন্যবাদ মোমেন ভাই, ধন্যবাদ আপনার এফটিভি টেলিভিশন চ্যানেলকে। আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার অ্যাডভাইজার জনাব সজীব ওয়াজেদ জয় সাহেবকে এই ডিজিটাল বাংলাদেশ এবং ব্যাংকিং সিস্টেমকে ডিজিটাইজেশন করার প্রবর্তক হিসেবে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত উদ্যোগ নিয়েছে এই ব্যাংকিং সিস্টেমটা উন্নত করার জন্য, অন্যান্য সেক্টরের তুলনায় ব্যাংকিং সিস্টেমটা তথ্য প্রযুক্তি এক ধাপ এগিয়ে গেছে এবং ডিজিটাল বাংলাদেশে এবং ব্যাংকিং সিস্টেম ডিজিটাইজেশন করার জন্য ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনা বাংলাদেশ ব্যাংক সহ প্রাইভেট ব্যাংকগুলো নিয়েছে। প্রাইভেট ব্যাংকগুলো আপনার এখন বাংলাদেশে 59টা ব্যাংক ইজ লাইভ, আর 2টা ব্যাংক নতুন আসছে। এই 2টা ব্যাংক হয়তো আগামী বছর নাগাদ এই দুটো লঞ্চিং হবে। এই 61টা ব্যাংক পদচারণা, 61টা ব্যাংকিং কিন্তু অনলাইন ব্যাংকিং ইতিমধ্যেই প্রবর্তন করা হয়ে গেছে। আপনার প্রত্যেকটা ব্যাংকিং কিন্তু অনলাইন সেবা প্রদান করছে। আগে ট্রেডিশনাল সিস্টেমে ব্যাংকিং সিস্টেম চলতো, এখন কিন্তু অনলাইন সিস্টেমে ব্যাংকিং সিস্টেম চলে। আমি স্পেসিফিকলি কয়েকটা সেক্টরের সাথে কাজ করি এবং শুরু থেকেই কাজ করে আসছি, যে থেকে ব্যাংকগুলো অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড বেস এবং এই মোবাইল অ্যাপস বেস, এভাবে কিন্তু ব্যাংকগুলো পরিচালনা করছে। আমি যদি ডিজিটাইজেশনের কথা বলে আমি যদি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের কথা বলি, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনার সাথে আমার বক্তব্যটা শুরু করতে চাই। যে আমি 2009 সালে ডাচ বাংলা ব্যাংকের যখন শুরু করলাম, তাদের কাছা অ্যাকাউন্ট মিন আপনার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো 54,000 অ্যাকাউন্ট ছিল। এখন কিন্তু তাদের 3 কোটি অ্যাকাউন্ট। ব্রাঞ্চ কিন্তু তুলনামূলক হারে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্রাঞ্চ কিন্তু বাড়ে নাই, কিন্তু তাদের কাছা অ্যাকাউন্টগুলো বেড়ে দাঁড়িয়েছে 30 মিলিয়ন ইন বাংলাদেশ। এবং এই ব্যাংকগুলো অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল, মোবাইল ব্যাংকিং, আদার্স যে ইন্টারনেট ব্যাংকিং প্রযুক্তি দিয়ে তাদের কাস্টমারের 24/7 সার্ভিস দিয়ে যাচ্ছে। এই সার্ভিসগুলো আপনার কিন্তু কাস্টমার কিন্তু স্যাটিসফ্যাকশন লেভেল ভেরি হাই। তারা 24/7 24 ঘন্টা দিনে এবং 365 ডেজ ইন এ ইয়ার তারা সার্ভিসগুলো এনশিওর করছে। এই এনশিওর করার জন্য জনগণ কিন্তু এর সুফল পাচ্ছে। শুধু ডাচ বাংলা ব্যাংকই না, আদার ব্যাংকগুলো কিন্তু একইভাবে এই প্রযুক্তি ব্যবহার করছে। এখন বাংলাদেশে আপনার 12,000-এর মতো এটিএম মেশিন আছে। এই এটিএম মেশিনগুলো 12,000-এর মতো জনসাধারণদের সেবা দিচ্ছে এবং এরা কিন্তু 24 ঘন্টা 365 দিন আপনার সার্ভিস দিয়ে যাচ্ছে, এনশিওর করতেছে। এবং আপনি যদি আমি একটা একটা উদাহরণ দিতে চাই আপনাকে, যে আপনি একটা এটিএমে যদি 120টা করে ট্রানজাকশন হয়, অলমোস্ট 1.3 মিলিয়ন ট্রানজাকশন ইন এ ডে এই বাংলাদেশে হচ্ছে। এবং গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই কিন্তু এই সেবার আওতায় আছে এবং ব্যাংকগুলো সেই সেবাগুলো দিচ্ছে। ডে বাই ডে এই সেবাগুলো পরিব্যাপ্তি হচ্ছে। আপনি ইতিমধ্যে জেনে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী A2I-এর মাধ্যমে অ্যাক্সেস টু ইনফরমেশন এর মাধ্যমে 4,600 ইউনিয়ন পরিষদের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করছে। প্রতিটা ইউনিয়নে আপনার ডেটা কানেক্টিভিটি গেছে, ইনফরমেশন কিওস গেছে এবং সেখানে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার। আপনি যে কোনো সেবা ওখান থেকে একটা গ্রামের মানুষ ইউনিয়ন পরিষদে এসে এই সেবাগুলো পেতে পারে। সেখানে যদি ব্যাংকিং সেবার মতো একটা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল হিসেবে একটা এটিএম মেশিন অথবা কিওস, ইনফরমেশন কিওস এটা দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার গ্রামের মানুষগুলো 24 ঘন্টা
ইনে 7 দিনে 24 ঘন্টায় আপনি এই সেবাগুলো আপনি পেতে পারে। এই সেবাগুলো পেতে পারে মানুষ কিন্তু একটা গ্রামের একটা কৃষক যদি একটা নিকটতম শহরে বা সেমি শহরে অথবা ব্রাঞ্চে যায়, তার একটা কাজ সারাদিনে কাজ পেলে একটা ব্যাংকে যেতে হবে, ব্যাংকিং আওয়ার 10টা থেকে 4টা পর্যন্ত। কিন্তু আপনি একটা এটিএমে যদি যায় টাকা জমা দেওয়া অথবা টাকা উঠানো, সেটা কিন্তু আপনার 24 ঘন্টা যে কোনো টাইমে সে যেতে পারে। তাহলে কিন্তু তার সারাদিনের কর্মসময়টাকে নষ্ট করতে পারবে না। এই জন্য কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী এই সেবাগুলো অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে এই অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল আদার সেবাগুলো গ্রামের মানুষের সাথে আপনি এটা কিন্তু কানেক্টিভিটি স্টাবলিশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তার অ্যাডভাইজার সজীব ওয়াজেদ ডিজিটাইজেশনের একটা রূপকার হিসেবে কাজ করছে বাংলাদেশে। আপনি দেখেন বাংলাদেশে এখন মোবাইল ইউজারের সংখ্যা মোর দেন মানে প্রায় 12 থেকে 13 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। এবং আপনার বাংলাদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেটওয়ার্কের কোনো সমস্যা নেই। আপনার মোবাইল নেটওয়ার্কের আওতার মধ্যেই বাংলাদেশ আছে। আপনি এখনও বলতে পারেন আপনি কম্পেয়ার টু দ্য এই মিডল ইস্ট অর আদার এরিয়া ইভেনচুয়ালি ইন ইন্ডিয়া, বাংলাদেশ কিন্তু এক ধাপ আগে গেছে ডিজিটাইজেশনের দিক দিয়ে। এবং এই ক্ষেত্রে এই ধারাবাহিকতা যদি চলতে থাকে আগামী কাপল অফ ইয়ার্সের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হতে কোনো বাধা থাকবে না। আমি আপনার টিভি চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশ ইজ দ্য রাইট ডিরেকশন ফর দ্য সাস্টেইনেবল গ্রোথ, ইকোনমি গ্রোথ। এটা কিন্তু আপনি অন্যান্য দেশে কিন্তু আপনার এই মহামারী করোনার ভিতরে একটা ব্যাপক রদবদল হয়ে গেছে, অর্থনীতি ফল ডাউন করেছে। ইভেনচুয়ালি ইন্ডিয়ায় আপনি জিডিপি গ্রোথ দেখেন লেস দেন 5% চলে আসছে, ইভেন 4%। বাংলাদেশ কিন্তু জিডিপি গ্রোথ দেন এক্সপেক্ট করতেছে এখনও 7% অ্যাবাভ। তার মানে কি ইকোনমি সাস্টেনেবল অবস্থায় আছে। তো এই ক্ষেত্রগুলো কম্পেয়ার করতে হলে ব্যাংকিং সিস্টেম ইজ সাচ এ সিস্টেম, এটা যদি তথ্য প্রযুক্তির ব্যবহার করা যায় এবং মানুষের এসডিজি বাস্তবায়ন করার জন্য ব্যাংকিং সিস্টেমকে আপনার ডিজিটাইজেশন পরিপূর্ণতা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে এসডি বাস্তবায়ন 2031 সালের মধ্যে সেটা বাধার থাকবে না। এসডিজি বাস্তবায়নের প্রথম শর্তই হলো আপনার অর্থ আপনি ব্যাংকে রাখবেন, সেই অর্থ আপনি যে কোনো সময় আপনি অ্যাক্সেস করতে পারেন। সেই সময়গুলো আপনার এই এনশিওর করতে হবে ব্যাংকগুলোকে। এখন ব্যাংক কিন্তু ট্রেডিশনাল সিস্টেমের মধ্যে ব্যাংক চলতে পারে না, এখন কিন্তু আধুনিক সিস্টেমের মধ্যে ব্যাংক চলতে। বাংলাদেশের পৃথিবীতে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশে কিন্তু এখনও ব্যাংকগুলো সম্ভাবনাময় সেগমেন্ট রয়ে গেছে। আমি যদি আপনার কম্পেয়ার করে দেখাই যে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলে এটিএমগুলো বাংলাদেশে 12,000 এটিএম মেশিন আছে, কিন্তু বাংলাদেশে 11-12 কোটি লোক যে ব্যাংক পিপুল যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই লোকগুলোর 12,000 এটিএম মেশিন একেবারেই নগণ্য। পার 1 লাখ ব্যাংক পিপুলের জন্য একটা এটিএম মেশিন ফ্যাসিলিটি পাচ্ছে। এবং এই ফ্যাসিলিটিটা আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, ইভেনচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে দেখেন, সেখানে কিন্তু প্রায় 1 লাখ লোকে 15টা এটিএম মেশিন ফ্যাসিলিটি পায়। অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি লাইক ইউরোপ, আমেরিকা অ্যান্ড আদার কান্ট্রিগুলোতে সেখানে কিন্তু আপনি পার 1 লাখ লোকে 150 এটিএম মেশিনের ফ্যাসিলিটি পাচ্ছে। তার মানে আমাদের এখানে সম্ভাবনাময় ক্ষেত্রগুলো রয়ে গেছে। এই ক্ষেত্রগুলো যদি বাস্তবায়ন করা যায়, এখনও কিন্তু বাংলাদেশে আপনার গভর্নমেন্ট স্টেট ব্যাঙ্কগুলো লাইক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, এই সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু এখনও এটিএম মেশিন বা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের যে ট্রানজাকশন পোর্টফোলিওগুলো সেগুলো অতটা অগ্রগতি হয় নাই। তো এই যেটা হচ্ছে প্রাইভেট ব্যাংকগুলো করতে পেরেছে, যেটা প্রাইভেট ব্যাংকগুলো, যেমন হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের কথা বললেন, হ্যাঁ, ব্র্যাক ব্যাংক আছে, আইবিবি। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, একটা ইনফরমেশন খুবই দরকার, যে আপনি ইউএসএ তে হচ্ছে পিএইচডি করেছেন ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সের উপর, তারপর হচ্ছে ব্যাংকিং সিস্টেমের উপর, তারপর হচ্ছে অগাধ নলেজ আছে যে সেখানে হচ্ছে ইউএসএ তো আসলে আমাদের চেয়ে মানে 100 বছর এখনো এগিয়ে আছে, যেখানে হচ্ছে চায়নায় হচ্ছে অনেক এগিয়ে আছে। চায়নাতে আমি যে জিনিসটা দেখেছি সেখানে হচ্ছে ক্যাশলেস হচ্ছে ট্রানজাকশন,
আপনি হচ্ছে যারা কেনাকাটা করতে যাচ্ছে বা টাকা আপনাকে আমি 10 লাখ টাকা দিব বা 20 লাখ টাকা দিব, মোবাইলে হচ্ছে ট্রানজাকশন করে করে দিচ্ছি, এটা হচ্ছে চায়নাতে পসিবল। Right. এটা কি আসলে হচ্ছে মানে এটাতে কিন্তু কোনো এক্সট্রা কোনো মানে কস্ট দিতে হচ্ছে না, যেটা বিকাশে দিতে হয় Right. হাজারে 15 হচ্ছে মেবি 1000-এ 15 টাকা দিতে হয় বা রকেটে দিতে হয়। তো এটা হচ্ছে আমাদের দেশে কি এটা কি করা সম্ভব? এটা যেমন অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এবং এই ফিউচার ব্যাংকিং সিস্টেম, আপনি এখন একটা জিনিস হলো, বাংলাদেশের মানুষগুলো ক্যাশে বিশ্বাসী এখনো পর্যন্ত। আপনি যদি কম্পেয়ার করে দেখেন যে 100%-এর মধ্যে এখন বাংলাদেশে 6% ট্রানজাকশন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, এই মোবাইল ট্রান্সফারের মাধ্যমে। বিভিন্ন ক্যাশলেস কিন্তু 6% অলরেডি অন প্লেস। আপনি নেক্সট 5 to 7 ইয়ার্স লেটার দ্য স্টেজ আপনার এইটা কিন্তু আপনি ওই দিকেই যাবে। আপনি যে কথা বললেন চায়নাতে আপনি, অথবা ইংল্যান্ডে অথবা ইউএসএ, আপনি চায়নায় উইচ্যাটে আপনি কীভাবে ট্রান্সফার করতেছেন, আপনি কিন্তু ক্যাশ কেউ ব্যবহারই করছে না। ইভেনচুয়ালি ইন ইউকে আপনি যদি 2 পাউন্ডের একটা সবজি কিনেন, সেটাও কিন্তু আপনি কার্ডে ট্রানজ্যাকশন করতেছেন। তারা কিন্তু ক্যাশ মানে অ্যাভয়েড করতেছে। এবং বাংলাদেশ ইজ নট আউট অফ দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশে সেই রাস্তায় আসবে, কিন্তু একটু সময় লাগবে। এখনও বাংলাদেশের মানুষের যে গ্রামগঞ্জে মানুষের, ওরা ক্যাশে বিশ্বাসী। এবং ব্যাংকের যে ফ্যাসিলিটিগুলো, সেই ফ্যাসিলিটিগুলো শতভাগ ব্যাংকিং সিস্টেমের মধ্যে যখনই এসে যাবে, তখন কিন্তু আপনার এই ক্যাশলেস সোসাইটির দিকে যাবে। এখনও ধরেন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গ্রামের মানুষগুলো অনেকেই ব্যবহার করেন না। আপনি কিছুদিন আগে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী তাই এই করোনা সমসাময়িক কালে গরিব মানুষদের হেল্প করার জন্য যে যে প্রণোদনা দিয়েছে, তখন কি দেখা গেল যে একই লোকের নামে 10-12 জনের একই মোবাইল নাম্বার ব্যবহার করতেছে। এতে কিন্তু পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রী এই প্রোগ্রাম থেকে আবার ফিরে আসতে বাধ্য হয়েছে, যে তারা কিন্তু নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছে না, গ্রামের একটা সাধারণ মানুষ, যার কাছে এই প্রধানমন্ত্রী ত্রাণটা তার কাছে ডিরেক্টলি যাবে। কিছুটা মিসম্যানেজমেন্ট হয়েছে, এটা পত্রপত্রিকা আমরা দেখেছি। তো এই জিনিসগুলো যদি আপনি এনশিওর করতে চান, আপনার এই সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য শতভাগ তথ্য প্রযুক্তি ব্যবহারের নিশ্চয়তা আগে করতে হবে, তখনই কিন্তু ক্যাশলেস সোসাইটির দিকে যাবে। তবে আমি আশা করি আপনার যে এটা 5 থেকে 7 বছরের মাথায় আপনি কি করে দেখেন, নিশ্চয়ই নতুন টেকনোলজি আছে, নতুন ধ্যান ধারণা নিয়ে আছে, আপনি আপনার ব্যাংক লঞ্চ করবেন। আমরা আপনার ব্যাংকের মাধ্যমে আরো বেটার হচ্ছে সার্ভিস আমরা আশা করতে পারি। আমরা ডিজিটাল ব্যাংকের কথা চিন্তা করছি, কমপ্লিটলি ডিজিটাল ব্যাংকিং হবে আমাদের ব্যাংক। আচ্ছা, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলে ব্যাংকিং পরিচালনার সুবিধা বা অসুবিধাটা কি? আচ্ছা, ধন্যবাদ মোহন ভাই। আমি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল আমি আগেই বলছি যে ট্রেডিশনাল সিস্টেমে যে ব্যাংকগুলো আগে আপনি জেনে থাকেন, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, একটা চেক নিয়ে যাইতাম ব্রাঞ্চে টাকা ওঠানোর জন্য, লাইন ধরে যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চে যেতে হবে, যেটা অফলাইন ব্যাংকিং। কোনো ব্যাংকের সাথে কোনো কানেক্টিভিটি ছিল না। এখনও কিন্তু সবগুলো অনলাইন ব্যাংকিং। আপনি যে কোনো ব্রাঞ্চের চেক আপনি যে কোনো ব্রাঞ্চে গেলেও আপনি টাকা এনিওয়্যার ইন বাংলাদেশ যে কোনো জায়গায় হচ্ছে। আর অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল, দেয়ার ইজ এ মেনি মোর উইংস অল্টারনেটিভ, লাইক এটিএম মেশিন, পস মেশিন, আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংক সিস্টেম, ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম, এগুলো কিন্তু অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল। আপনি একটা জিনিস হলো যে আপনার ব্রাঞ্চ ব্যাংকিংয়ে আপনি 10টা থেকে 4টা পর্যন্ত একটা ব্যাংক এনশিওর করতে পারে যে আপনার ট্রানজ্যাকশনটা, তারপরে কিন্তু আর ব্রাঞ্চটা মানে ট্রানজ্যাকশন থেকে মানে বিরত থাকে ফর দিস ডে। আর যদি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের মাধ্যমে আপনি লেনদেন করেন, তাহলে কিন্তু 24 ঘন্টায় আপনি লেনদেন করতে পারেন। একটা ব্রাঞ্চে যখন ফিজিক্যাল লেনদেন করার জন্য ইনডাইরেক্ট খরচ হয় মোর দেন 100 টাকা। টেলার লেভেলে আপনি যদি ট্রানজ্যাকশন করতে যান, আপনার একটা ব্রাঞ্চে আপনি যদি ট্রানজ্যাকশন করতে যান, 100 টাকার উপরে 100 থেকে 150 টাকা ট্রানজ্যাকশন কস্ট ব্যাংকের। আর এটা যদি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের মধ্যে ট্রানজ্যাকশনটা আপনি সম্পূর্ণ করেন, তার কস্ট কিন্তু ক্লোজ টু 20 টাকা। তো ব্যাংক উইল সেভ লট অফ মানি। আপনি সিমিলার লেনদেনই করতেছেন। আপনি একটা 50,000 টাকা তুলবেন, আপনি ব্রাঞ্চে গেলেন, ব্রাঞ্চের খরচ হয় 150 টাকা, একটা চেকের পাতার খরচ, দেন এমপ্লয়মেন্ট খরচ, দেন আদার কিছু
হিডেন খরচ। সেই খরচগুলো আপনি যদি একটা এটিএমে সে 50,000 টাকা তুলতে যান, তার পার ট্রানজাকশন কস্ট হবে 20 টাকা। এবং এটা যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে তুলতে যান, যে আপনি ফান্ডটা ইন্টারনেটে ঢুকে আপনি ট্রান্সফার করলেন, তাহলে খরচ একেবারেই নেই। তার মানে ইজ এ ব্যাঙ্ক উইল সেভ লট অফ মানি সে যদি ট্রানজাকশনটা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল দিয়ে সম্পন্ন করে। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং যারা ওনার, ব্যাংকিং যারা পরিচালনা পর্ষদ, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই এই ব্যাংকিং চ্যানেলে যে আপনার এই টেলার ট্রানজ্যাকশনটা অ্যাভয়েড করে আপনি যদি অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল দিয়ে ট্রানজ্যাকশনগুলো সম্পূর্ণ করে, ব্যাংক উইল সেভ লট অফ মানি। আমাদের এখনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আগে জানেন যে 6-9% ইন্টারেস্ট একটা রেট, ডিপোজিট রেট সেট করে দিছে। এই 3%-এ এক্সপেন্স করা 3%-এর জন্য একটা ব্যাংকের পরিচালনা পর্ষদ বা অন্যান্য যে খরচগুলো, এটা খুবই দুরূহ ব্যাপার। এটা যদি আপনার অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল দিয়ে আপনি ট্রানজ্যাকশনগুলো সম্পন্ন করতে পারে, যে কোনো ব্যাংকিং পরিচালনা পর্ষদ করতে পারে, তাহলে কিন্তু আপনার এই কস্ট অফ দ্য ফান্ড উইল বি রিডিউস। দেন ক্যান বি পসিবল উইদিন দ্য 3% টু সাস্টেইনেবল টু দেয়ার অপারেশন কস্ট। এটা সম্ভব। আপনি যদি ইংল্যান্ডে যেয়ে দেখেন, আপনি দেখেন বড় একটা ব্রাঞ্চ, সেখানে কিন্তু হিউম্যান রিসোর্সের সংখ্যা একেবারেই কম, মানে 5-7 জন একটা ব্রাঞ্চ চালাচ্ছে। তারা কোনো একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট লাইক এলসি অ্যান্ড আদার ডকুমেন্ট করার জন্যই শুধু ব্যাংকিং করে, কোনো লেনদেন ওখানে হয় না। কিন্তু মানে কোনো ক্যাশিয়ার নাই, ক্যাশিয়ার নাই, মানে 10 মিনিট 20 মিনিট টাইম আমাদের ওয়েস্ট হয়। এই সিস্টেম নাই। এই সিস্টেমে একেবারে চায়নাতেও নেই, আমি নিজে দেখেছি, সিঙ্গাপুরে বা মালয়েশিয়া বা হচ্ছে আরো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশে কবে নাগাদ হচ্ছে আমরা এটা করতে পারবো? এইটা একটা জিনিস হলো যে আপনার বাংলাদেশ, আগেই বলছি, ইজ নট আউট অফ দ্য ওয়ার্ল্ডের আপনি চায়না, ইন্ডিয়াতেও কিন্তু আপনার টেলারে ট্রানজ্যাকশন 50,000 টাকার উপরে করতে দেয় না, ডিসকারেজ করে যে এটিএমে যান, আদার অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল যান। যখনই একটা দেশের ইকোনমি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রাউটেড হবে, তখন কিন্তু একটা ইকোনমি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে যাবে। এখন আপনার এই ক্যাশ যত কমবে, দেশের ইকোনমির সাউন্ড অবস্থা তত বাড়বে। ক্যাশ এখনও কিন্তু গ্রামগঞ্জে দেখেন যে মানুষগুলো অনেক টাকা উঠায় বাসার মধ্যে রেখে দেয়। ইউজ অফ দ্য মানি ইজ নট হচ্ছে না। আপনি জিডিপি গ্রোথের কাছে সেই টাকাটা ভূমিকা বা গুরুত্ব একটু কম, কারণ টাকাটা আইডিয়ালি অবস্থায় বাসার মধ্যে রেখে দিছে। এই টাকাটার উদ্দেশ্য, টাকা ব্যাংকিং চ্যানেলে থাকলে টাকাটা কিন্তু ইউজ হবে প্রতিনিয়ত। যত দ্রুত টাকার ব্যবহার হবে, তত দ্রুত দেশের ইকোনমি একটা উন্নতর দিকে যাবে। এই টাকা যখন এটা ক্যাশ লেসের দিকে যাবে, তখনই মানে সমস্ত টাকা ব্যাংকিং চ্যানেলে থাকবে। ব্যাংকিং চ্যানেলে থাকবে, তখন আপনি রাউটেড হবে, ইনভেস্টমেন্ট হবে, অনেক কিছু হবে। আশা করবো আপনার নবগঠিত যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, এটা হচ্ছে প্রান্তিক লেভেলে হচ্ছে সেমিনার বা সিম্পোজিয়াম করে আমাদের, আমি নিজে দেখেছি, আমি অত্যন্ত প্রান্তিক লেভেল থেকে উঠে এসেছি। মানুষ কিন্তু এখনো হচ্ছে ওই যে ইয়েতে টাকা রাখে, মাটির ব্যাংকে টাকা রাখে, বা হচ্ছে আপনার হলো টাকা হচ্ছে বক্সে রাখে বা ট্রাঙ্কে রেখে হচ্ছে লক্ষ 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পর্যন্ত আমি হচ্ছে রাখতে, সেটাতে হচ্ছে আপনার মরিচা পরে, মানে ফাঙ্গাস পরে টাকা নষ্ট হয়ে যাচ্ছে। এই টাকাটা যদি ব্যাংকে রাখা হয়, এটা কিন্তু প্রপারলি হচ্ছে ইউটিলাইজ হচ্ছে। টাকার ব্যবহারটা ফাস্টার করতে হবে এবং পাশাপাশি ব্যাংকিং সিস্টেমের মধ্যে থাকতে হবে। তখনও কিন্তু ব্যাংকিং সিস্টেমের মধ্যে থাকলে পরে আপনি তার গভর্নমেন্টের রাজস্ব বাড়বে, তাদের ইনকাম ট্যাক্স, যাদের টাকাটা ব্যাংকে থাকে তাদের ইনকাম ট্যাক্স দিবে, এবং টাকাটার ব্যবহারগুলো সঠিকভাবে হবে, ইনভেস্টমেন্ট আসবে, নতুন নতুন প্রকল্প আসবে। এভাবেই কিন্তু এখন টাকাটা যদি আপনার 20 লাখ 50 লাখ টাকা ব্যাংক বাসার মধ্যে রেখে দেন, 1 মাস ইউজ করলেন না, তখন কিন্তু আপনার ক্ষতির থেকে যে দেশের ক্ষতি হবে, সব বেশি ক্ষতি হবে। ওই টাকার মালিক তো আপনি হয়তো ফিজিক্যাল মালিক, কিন্তু অরিজিনাল মালিক তো গভর্নমেন্টের টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমে থাকলে ব্যাংক ইনভেস্টমেন্ট করলো, আবার আপনার প্রয়োজন মতো আপনি টাকাটা নিয়ে নিলেন, তখন র্যাপিডলি টাকার সাইকেলটা ঠিকমতো হবে। এই জন্য কিন্তু বাংলাদেশের এই সিস্টেমটা যখন পরিপূর্ণভাবে চালু হবে, তখন এই উন্নতির দিকে যাবে, মধ্যম আয়ের দেশ থেকে উন্নত আসলে সমস্যাটা কোথায়? আমি হচ্ছে প্রান্তিক লেভেলের কথা, মানুষের কথা হচ্ছে বাদ দিলাম। আমার অনেক ফ্রেন্ড আছে হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা আরো অনেক পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করে ব্যাংকিং সেক্টরে জব করতেছে। এদের হচ্ছে 50%-এর বেশি
ক্রেডিট কার্ড বা হচ্ছে আপনার বা ব্যাংকে যারও হচ্ছে নেক্সাস বা হচ্ছে আপনার বিকাশ, এই ইয়াগুলো কিন্তু তারা অ্যাভয়েড করে। মানে ক্রেডিট কার্ড যেটা হচ্ছে আপনার বা ডেবিট কার্ড, এটা অনেকেরই নাই। আমি নিজের চোখে দেখেছি যে তারা হচ্ছে ক্যাশ লেনদেন করে। আমরা এটা একটা জিনিস হলো ক্যাশ লেনদেন মানেই, যে কোনো ক্যাশ মানেই হলো আপনার মানে ব্যাংকিং চ্যানেলে না থাকলেই তার কিন্তু ইনকাম ট্যাক্সটা অ্যাভয়েড করার টেন্ডেন্সি। এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসবে যখনই আপনি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে যাবেন। সে যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা চেক দিয়ে টাকা লেনদেন করে, একজন টাকা পাবে, তাকে যদি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ট্রান্সফার করে, তখন কিন্তু টাকাটার কাউন্টেবল হবে। সেই টাকাটা এন্ড অফ দ্য ইয়ারে তার কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। আমাদের মানসিকতা, আমরা যদি ইনকাম ট্যাক্সটা অ্যাভয়েড করতে চাচ্ছি, কিছু ইনকাম ট্যাক্স কমায় দিতে, কারণ ব্যাংকের সিস্টেমে তার অ্যাকাউন্টে হিট করলে তার ইনকাম ট্যাক্সে তার শো করতে হবে। এই 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 মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সবার। এটাই আমাদের কিন্তু ব্যর্থতার একটা অংশ। এই ব্যর্থতা থেকে আমরা বাইরে আসতে পারে। আমি একটা জিনিস হলো, প্রথমে আপনি দেশের জন্য ভাবতে হবে। দেশের জন্য ভাবতে হলে আপনি ব্যাংকিং সিস্টেমকে ব্যবহার করতে হবে। একটা জিনিস হলো যে আপনি নিজে উন্নতি হওয়ার কথা চিন্তা করলে আপনার দেশ কতটুকু উন্নতি হয়েছে। আপনার দেশ যদি উন্নতি হয়, আপনি নিজে উন্নতি হবেন। এভাবেই কিন্তু আপনি দেশের অগ্রগতি হবে। আজকে অন্যান্য দেশে আপনি চায়নায় দেখেন, তারা দেশের জন্য সাংঘাতিক। আপনি আমেরিকান অর ইউকে সিটিজেন অথবা ইন্ডিয়ান সিটিজেন, তারা সিরিয়াস দেশের জন্য কাজ করে, বিল্ট ইন করে রাখছে মেমোরি। আর আসলে তারা দেশপ্রেমটা ওই পরিবার থেকে এবং প্রাতিষ্ঠানিকভাবে শিখে দেশত্ব বোধ, যেটা কিন্তু আমরা সত্য কথা, আমার বাবা একজন শিক্ষক, আমি হচ্ছে দেখেছি গ্রামের মানুষ বা হচ্ছে প্রতিষ্ঠানে কিন্তু এই দেশপ্রেম যে একটা হচ্ছে বিশাল একটা হচ্ছে আমাদের মানে অ্যাসেট, এটা ইমানের অঙ্গ বলা হয় ইসলামের দৃষ্টিতে, যে দেশপ্রেম, কিন্তু এটা এই দেশপ্রেমটা শেখানো হয় না প্রাতিষ্ঠানিকভাবে, পারিবারিকভাবে, যেটা অন্য অন্য দেশে আমি নিজের চোখে দেখেছি। আমি ইন্টার্নি করতে গিয়ে হচ্ছে আপনার, যেহেতু আমি চায়নাতে হচ্ছে MBA করেছি, যে স্কুল হচ্ছে এবং পরিবারে সবার আগে তারা হচ্ছে দেশপ্রেমটা শেখায়, সেটা আমাদের দেশে এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। তো আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে অটোমেটেড ক্লিয়ারিং হাউস বাস্তবায়নে জনগণ কতটুকু সুবিধা পাচ্ছে? আমি আগেই বলছি যে ধরেন আমি 2008-07-08-এর কথা যদি আমি চিন্তা করি, ওই সময় যদি আমরা ব্যাক এন্ডে যাই, সেখানে এক একটা ব্যাংকের চেক বই সাইজ এক এক রকমের, বিভিন্ন কালারফুল চেক। সোনালী ব্যাংকের চেক কত সুন্দর কালারফুল, অন্য ব্যাংকের এক এক সাইজ, এক একটা ব্যাংকের এক এক রকমের সাইজ চেক বই, চেকের পাতা ইউজ হইতো। আপনার কি মনে আছে, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন কিন্তু এরকমই ছিল, ছোট ছোট সোনালী ব্যাংকের চেকের পাতা ছিল। এখন কিন্তু এই অটোমেটেড ক্লিয়ারিং হাউস হয়ে যাওয়ার পরে প্রতিটা ব্যাংকের চেকের সাইজ একই ইউনিফর্ম সাইজের হয়েছে, এবং এই ইউনিফর্ম সাইজের এবং প্রতিটা চেকের নিচে কিছু ম্যাগনেটিক ইঙ্ক দ্বারা লেখা আছে, নিউমারিক লেখা আছে। এটা কিন্তু অ্যালগোরিদম মেথডে এটা, এবং ম্যাগনেটিক ইঙ্ক, এই ইঙ্কটা রিডেবল। পাসপোর্টে যেমন একটা রিডেবল পাসপোর্ট, এটা চেকের পাতায়ও কিন্তু আপনারা ওই অক্ষরগুলো কিন্তু ম্যাগনেটিক ইঙ্ক রিকগনিশনস, এবং এই অক্ষরগুলো রিডেবল। এই বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস সম্ভবত 9 সালে এটা এস্টাবলিশ হয়েছে, ক্লিয়ারিং হাউস। যে আপনি যদি সোনালী ব্যাংকের চেক আপনি জনতা ব্যাংকে অ্যাকাউন্ট, জনতা ব্যাংকে ব্রাঞ্চে আপনি জমা দেন, সেটা যদি হাই ভ্যালু চেক হয়, ওই চেকটা কিন্তু ফিজিক্যালি আপনি সোনালী ব্যাংকে কালেকশনের জন্য যায় না। আগে যেত, একটা চেকের পাতা জমা দিলে 3 দিন লাগতো ওই চেকটা কালেকশন হয়ে আসতে। এখনই কিন্তু হাই ভ্যালু চেকগুলি ইনস্ট্যান্টলি, ইন এ সেম ডে, 12টার মধ্যে আপনার টাকা অন ইউর অ্যাকাউন্ট, বিকজ দিস এইটার ইমেজটা ক্লিয়ারিং হাউস হয়ে আপনার ব্যাংকের থেকে কালেকশনে আপনার অ্যাকাউন্টে চলে আসলো। এই যে অ্যাডভান্টেজটা, মানে অর্থর সাইকেলটা যে ভেরি ফাস্টার ট্রানজ্যাকশন, আপনি 3 দিন পরে যদি টাকাটা পান তাহলে অনেকটা ডিফিকাল্ট। এখন কিন্তু ইনস্ট্যান্টলি আপনি পাচ্ছেন। আপনার হাই ভ্যালু চেকগুলো ইমিডিয়েটলি, অথবা একটু লো ভ্যালু চেক হলে আপনার দিনের শেষে হয়তো আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে। তো এটাই অ্যাডভান্টেজ যে আমি বাংলাদেশ ব্যাংকের এই পেমেন্ট সিস্টেমকে আমি ধন্যবাদ দিতে চাই, যারা এই যুগান্তকারী ভূমিকা পালন করছে। দেশের এই অটোমেটেড ক্লিয়ারিং হাউস করার জন্য দেশ কিন্তু আর একটা ধাপে এগিয়ে গেছে। আপনার দেশের ট্রানজ্যাকশন পোর্টফোলিওটা, অর্থ ব্যবহারটা ফাস্টার করার জন্য অটোমেটেড ক্লিয়ারিং হাউসের বিকল্প নাই। অন্যান্য দেশে অনেক আগেই হয়েছে, বাংলাদেশ ব্যাংকে আপনার 2009 সালের থেকে শুরু করছে, এবং উইদিন 1 বছরের মধ্যে 59টা ব্যাংক তাদের সিকিউরিটি ডকুমেন্ট লাইক ব্যাংক চেকস, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার সবগুলোই কিন্তু একই সিস্টেমের মধ্যে নিয়ে আসছে।
এবং এতে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ ব্যাপকভাবে উপকার হয়েছে। আপনি তো ইউএসএ তে পিএইচডি করেছেন, সেখানে কি চেক সিস্টেম আছে? হ্যাঁ, সে সব জায়গায় আপনার এই চেক সিস্টেমের জন্য আপনার ধরেন আপনার এই মানি লন্ডারিংয়ের কথা বলি, এই অটোমেটেড ক্লিয়ারিং হাউস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিছে। আপনি ধরেন আপনি একজনকে টাকা দিবেন, আপনার আজকেই বিকালে টাকাটা লাগবে, তখন কিন্তু আপনি 3 দিন অপেক্ষা করতেন না। যদি আগের সিস্টেম থাকতো তখন কিন্তু ক্যাশটা উঠায় আইনে আপনার দেওয়া লাগতো। আর এই যদি আপনি ইনস্ট্যান্টলি বসে একটা ব্রাঞ্চ টেলারে বসে আপনি 10 লাখ বা 20 লাখ টাকার একটা চেক জমা দেন, আপনি ব্রাঞ্চে রিকোয়েস্ট করেন যে আমার টাকাটা এখনই লাগবে, দেন আপনি সেই ইমেজ পাঠিয়ে দিবে, সেন্ট্রাল ব্যাংক থ্রুয়ে আপনার টাকাটা কালেকশন হয়ে আসবে। তখন কিন্তু এই মানি লন্ডারিং থেকে, মানি লন্ডারিং মানে কি, আপনি একটা ব্যাংকের থেকে ক্যাশ উঠালেই কিন্তু আর একটা ব্যাংকে জমা দেওয়া মানে এটার অংশ বিশেষ। মানি লন্ডারিং কিন্তু অনেক ধারা উপধারা আছে। আপনার আমেরিকাতে কিন্তু এই ক্যাশ ব্যবহার ডিসকারেজ করে। এটা কিন্তু এই অটোমেটেড ক্লিয়ারিং হাউস প্রত্যেকটা দেশেই আছে। বাংলাদেশ অনেক পরে করছে, ইউএসএ তো আরও অনেক আগে করছে, লন্ডনে অনেক আগেই। এবং আপনার নট অনলি দ্যাট, টেকনোলজি এতটাই ফাস্টার, বাংলাদেশে এটা চালু হয় নাই যে আপনার চেক এখানে বসে থাকবেন, মোবাইলে দিয়ে আপনার চেকের ছবিটা তুলবেন অ্যান্ড সেন্ড ইট টু ইউর ব্রাঞ্চ অ্যান্ড দেন কালেক্টেড দ্য মানি ফ্রম আদার ব্যাংক টু আদার ব্যাংক। দিস ইজ দ্য সিস্টেম। You don't require to go to the branch for the বেটার লেট দেন নেভার, যে আমরা দেরিতে হলো আমরা মানে হচ্ছে সেদিকে এগিয়ে যাচ্ছি। প্রযুক্তির ব্যবহার, আশা করি যে আপনার ব্যাংকের মাধ্যমে আমরা আরো বেশি আরো আপডেট হচ্ছে মানে ব্যাংকিং সেবা পাবো। আপনার আমেরিকাতে অথবা লন্ডনে কয়জন লোক ব্রাঞ্চে যায়? ইভেনচুয়ালি নো পট deposit the check or withdraw the money, and doesn't require anything to go over the branch. ধন্যবাদ, চমৎকার চমৎকার ইনফরমেশন দিচ্ছেন, যেটা আসলে হচ্ছে আমাদের যে এটা একটা লেকিং, যে আমরা ব্যাংকিংটা বুঝি না, ফাইন্যান্স তো আরো কঠিন। এটা আমরা আপনার মাধ্যমে হচ্ছে আমাদের দর্শকবৃন্দ হচ্ছে অনেক ইনফরমেশন পাচ্ছেন। এবার আমি আপনার কাছে জানতে চাবো যে তথ্য প্রযুক্তি ব্যবহারে ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশের জনগণ কতটুকু সুফল পাবে? তথ্য প্রযুক্তি বাংলাদেশের জনগণ যে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার যদি করি, দেশের বাইরের দেশগুলো, তারা কিন্তু শতভাগ তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। বাংলাদেশ, আগেই বলছি, এটা এক্সেপশনাল না, বাংলাদেশ কিন্তু সেই দিকেই যাচ্ছে। আপনি ধরেন আপনার বাড়ি গোপালগঞ্জ, আপনি বাড়িতে কিছু টাকা পাঠাবেন, আপনি কিন্তু এখন মোবাইল ফাইন্যান্সের মাধ্যমে আপনি টাকাটা ওখানে অনায়াসে পাঠিয়ে দিতেন। আপনি যদি জিজ্ঞেস করি, আপনি কতদিন আপনার প্রিয়জনের কাছে চিঠি লেখেন না নিজ হাতে? আপনি ডাক বিভাগ কিন্তু বন্ধ হয়ে গেছে। এখনই কিন্তু আমরা ইনডাইরেক্টলি আমরা তথ্য প্রযুক্তির উপর নির্ভর শতভাগ হয়ে গেছি, এবং ব্যাংকিং সিস্টেমও কিন্তু একই দিকে যাচ্ছে। এটা 4G হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় সাহেব, যে বাংলাদেশে যে 4Gটা হচ্ছে আমাদের হচ্ছে এস্টাবলিশ করে দিয়েছেন, এবং এই সুফলগুলো আমি জানি না, আমি নিজ হাতে কবে চিঠি লিখছি এবং চিঠি ডাকযোগে ড্রপ করছি, এটা আমি হয়তো ভুলেই গেছি। কিন্তু এখনই কিন্তু একজন প্রিয়জনের কাছে বা নিকটতম কাছে আমরা মোবাইল মেসেজ দিচ্ছি, আমরা একটা চিঠি মানে যে কোনো ডকুমেন্ট আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ফ্যাক্স মেশিনের কথা আপনি ভুলে গেছি, ইতিহাস হয়ে গেছে। টেলিফোন লাইনের কথা ইতিহাস হয়ে গেছে, আপনার টেলিফোন লাইনের দরকার হয় না, কখনো TNT লাইনে ফোন করা হয় না, সবই মোবাইলের উপর নির্ভরশীল। আমি যদি বিকাশের কথা উদাহরণ দিই, বিকাশে এখন অলমোস্ট 50 মিলিয়ন কাস্টমার বিকাশের। আপনার এখনও কিন্তু ইনডাইরেক্টলি বিকাশ, রকেট, এমক্যাশ, টিক্যাশ এদের পর কিন্তু নির্ভর হয়ে গেছি। আমরা বাংলাদেশের প্রতিদিন হিউজ ট্রানজাকশন আপনি বিকাশ, রকেট এবং আদার মোবাইল ফাইন্যান্সের মাধ্যমে সার্ভিসেস, টাকা কিন্তু অর্ধেক বাংলাদেশের মানে কিছু অংশই আপনার এই মোবাইল ফাইন্যান্সিংয়ের মধ্যে ঢুকে রয়েছে। আপনার এই সমস্ত মোবাইল ফাইন্যান্সিং, আপনার ধরেন আপনার বিল গেটস ফাউন্ডেশন 18% শেয়ার বিকাশের শেয়ার কিনেছিল $250 মিলিয়ন দিয়ে, আরও বেশি দিয়ে সিমিলার শেয়ার ট্রান্সফার করে নিল আলিপে, চায়নার। এই আলিপে কিন্তু 18-20% এই $250-300 মিলিয়ন দিয়ে বিকাশের শেয়ার নিছে। দ্যাট মিনস দ্য কোম্পানি টোটাল ওয়ার্থ মোর দেন $1 বিলিয়ন। একটা ব্যাংক আমরা 500 কোটি টাকা অনুমোদিত ক্যাপিটাল, আর বিকাশের ওয়ার্থ ইজ $1 বিলিয়ন। ইউ সি দ্য ডিফারেন্স, যে একটা কোম্পানি ইজ গ্রোথ লাইক এনিথিং।
আপনি বিকাশের কথা, আপনি ওই যে পাঠাও কয়েকটা ছেলে একটা গ্যারেজে তৈরি করলো, সেই ছেলেগুলো এখন 1,000 কোটি টাকার পোর্টফোলিও ক্রিয়েট করছে। আপনি তথ্য প্রযুক্তি ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। ধন্যবাদ। তথ্য প্রযুক্তির উপর হচ্ছে আমাদের নির্ভর করতে হবে, এটা আমরা হচ্ছে পেয়ে গেছি অলরেডি। বাংলাদেশে হচ্ছে একেবারে হচ্ছে প্রান্তিক লেভেল, চরাঞ্চলে আমি গিয়েছিলাম এবার ঈদে ঘুরতে, যে সেখানেও 4G চলে গেছে, সবার হাতে স্মার্টফোন। আশা করি হচ্ছে তারা হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সুবিধাগুলো হচ্ছে পাবে। এবার আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, বাংলাদেশ সরকার এই প্রযুক্তি ব্যবহারে সফলতা কতটুকু পেয়েছে? বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিছে সেটা কিন্তু অলমোস্ট শেষ প্রান্তে। আপনি এখন ধরেন আগেই বললাম যে এর মাধ্যমে, ক্যাবেল লাইনের মাধ্যমে আপনার ইউনিয়ন পরিষদ সেবায় এবং গ্রামের মানুষ কিন্তু এখন টেলিভিশন, অন্যান্য কম্পিউটার ওয়াইফাইয়ের মাধ্যমে চালাচ্ছে। তো এই প্রযুক্তি কিন্তু একেবারে গ্রামে চলে গেছে, মানুষ কিন্তু ব্যবহার পাচ্ছে। আপনি যদি যদি আগের কথা চলেন, আমাদের এই আওয়ামী লীগ গভর্নমেন্টের বাইরে যখন বিএনপি গভর্নমেন্ট ছিল, তখন কিন্তু এই সাবমেরিন আমেরিকা থেকে বলছিল যে ফ্রি অফ কস্ট বাংলাদেশে দিবে, কিন্তু সেটা এই আগের গভর্নমেন্ট এটা ডিক্লাইন করেছিল যে আমাদের ইনফরমেশন, তার এই আগের সরকারের এই ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা অনেক বছর পিছিয়ে গেছি। রাইট। এই সিদ্ধান্ত আপনার যদি আগে নিত তাহলে নয়তো আমরা 5G দেখতাম, আমরা মুভি টেলিভিশনে না দেখে আমাদের মোবাইল ফোনে দেখতাম, আমাদের জীবনযাত্রা মানও উন্নত হতো। এখন সারা ওয়ার্ল্ডে ভার্চুয়াল ইউনিভার্সিটির কথা বলছে, ভার্চুয়াল ইউনিভার্সিটি, পড়াশোনা ভার্চুয়ালি হবে। আপনি দেখেন এই করোনা মহামারীকালীন আমাদের ছেলেমেয়েরা কত সুন্দর জুমে অথবা গুগল ড্রাইভে তারা ক্লাস করছে, স্কুল করছে। তাদের কিন্তু জীবনযাত্রা বৈশা নাই, তারা কিন্তু তাদের জীবনযাত্রা চালাই যাচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য, ইভেনচুয়ালি ব্যাংকের বোর্ড মিটিংগুলো আমরা কিন্তু জুমের মধ্যে মিটিং করতেছি, কোনো অসুবিধা হচ্ছে না তো। এবং আমরা এক জায়গায় বসে অনেক কাজ করতে পারতেছি। এই যোগাযোগের মাধ্যম কিন্তু হাতের মধ্যে কম্পিউটারের মাধ্যমে চলে আসছে। আমাদের প্রযুক্তির ব্যবহারগুলো আমরা সঠিকভাবে করতে পারলে কিন্তু প্রপারলি আপনার এই যে আমাদের জনায়েত আহমেদ পলক সাহেব, আমাদের যে ইনফরমেশন মিনিস্টার, তথ্য প্রযুক্তি মন্ত্রী, উনি কিন্তু আমাদের অ্যাডভাইজার সজীব জয় সাহেবের ধারাবাহিকতা বাস্তবায়নে কিন্তু যথেষ্ট ভূমিকা নিচ্ছে। আপনার হাইটেক পার্কে আমরা বাংলাদেশে আপনি ইউ ক্যান কম্পেয়ার এনি পার্ট অফ দিস এশিয়া প্যাসিফিক রিজন, যে সাথে ওয়ান্ডারফুল ডেটা সেন্টার তৈরি করছে, 4 ডেটা সেন্টার হিউজ। বাংলাদেশের ইনফরমেশন যদি ডেটা সেন্টারে 1/4 ভিতর সমস্ত কিছু ঢুকায়, তাও কিন্তু 1/3 মানে আপনার 2/3 ফ্রি থাকবে, মানে এরকম একটা ডেটা সেন্টার তৈরি করছে এই আমাদের কালিয়া করে। বাংলাদেশের ব্যাংকগুলো কিন্তু ডেটা সেন্টার করার জন্য নিজস্ব ইনভেস্টমেন্টের দরকার নেই, গভর্নমেন্টের কাছে আউটসোর্সিং করলেই কিন্তু সেগুলো ব্যবহার করতে পারে। এই ডেটা সেন্টার এখানে একটা, যশোরে একটা, ফার্ডিয়ার ডেটা সেন্টারগুলো, এই ডেটা সেন্টারগুলো ব্যবহার করে আমাদের কিন্তু এই প্রযুক্তির ব্যবহারগুলো আমরা আরও অগ্রগতিতে দিকে নিতে পারি। পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা, যারা শিক্ষিত ছেলেমেয়েরা, যারা দে আর লুকিং ফর দি জব, এই জবটা না করে তারা কিন্তু ঘরে বসেও একটা ইনকামের রাস্তা এখন কিন্তু ফ্রিল্যান্সিং। আপনি কি জানেন এই ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশে গত বছরও প্রায় $600 মিলিয়ন আমাদের ছেলেমেয়েরা ইনকাম করছে। এটা কিন্তু এই ফ্রিল্যান্সিং বিভিন্ন কাজ, দেশ বাইরের কাজ করে প্রায় $600 মিলিয়ন বাংলাদেশের ছেলেরা কিন্তু আর্নিং করছে। এটা কিন্তু $1 বিলিয়ন যাইতে কোনো বেশি সময় লাগবে না, একটু ব্রেন খাটানো লাগবে। এবং তারা যদি ব্রেন খাটায় বাসায় বসে কাজ করে এবং আপনার 2-4 ঘন্টা 5 ঘন্টা ইন এ ডে যদি ওয়ার্ক করে, দে ক্যান আর্ন ইজ এ মোর দেন দেয়ার স্যালারি হোয়াট এভার দে আর লুকিং ফর দ্য জব। আমি আপনার সাথে একটু সাপ্লিমেন্ট করি, আপনার এই কথাগুলো আমার চমৎকার লেগেছে, আশা করি দর্শকরা এটা এনজয় করতেছেন। যে হচ্ছে যে ফ্রিল্যান্সিং, আপনার হচ্ছে এই যে মিস্টার পলক আইসিটি স্টেট মিনিস্টার, যে উনি আসলে অনেক পরিশ্রম করতেছেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, বা সজীব জয় সাহেবের সাথে ওনার একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি হচ্ছে কম্পিউটার কাউন্সিল, যেটা আগারগাঁতে রেগুলার যাই, সেখানে কিন্তু হিউজ অপরচুনিটি আছে ইয়াংদের, মানে যেটা আমরা পাই নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে খুব ভালো সাবজেক্টে পড়াশোনা করেছেন, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পড়াশোনা করেছি। এই সুবিধাটা তখন ছিল না, সত্য কথা। আমাদের পূর্ববর্তী সরকার কিন্তু এইটা মাথার মধ্যে তাদের ছিলই না যে এই সফটওয়্যার বিক্রি করা যায়, ফ্রিল্যান্সার হওয়া যায়, এন্টারপ্রেনার হওয়া যায়। তো আমাদের এই তরুণরা
এখনো হচ্ছে আপনার হচ্ছে এই আইসিটি মিনিস্ট্রিতে যে প্রদত্ত সুবিধাগুলো ওয়েবসাইটে গেলেই পাওয়া যাচ্ছে। এই বিল্ডিংটাতে আমি পুরোটা একেবারে টপ টু বটম নিজে আমি হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি, কোথায় কি আছে, হিউজ অপরচুনিটি, বিনা পয়সা আপনার হচ্ছে আইডিয়া আছে, আপনার হচ্ছে বিনা জামানতে সরকার লোন দিচ্ছে আইডিয়া প্রজেক্টের যে সম্মানিত পিডি মুজিবুল হক সাহেব, উনি আমাদের এন্টারপ্রেনার আছে, যে আমরা যে একটা সামিট করলাম 2000 উদ্যোগে, সেখানে এসেছিলেন উনি, বলে আমাদের টিভিতে এসেছিলেন, উনি বলে গেছে যে তোমার আইডিয়া দাও, আমি তোমাকে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে, যেমন পাঠাওকে দিয়েছেন উনি স্বভাবকে দিয়েছেন, তারা কিন্তু আজকে হচ্ছে, তারপরে হচ্ছে আমরা সহজকে দিয়েছেন। হ্যাঁ, এইরকম বাংলাদেশের হচ্ছে ছেলেপেলেরা কিন্তু এই যে এই দিকে কিন্তু একটু মাইন্ড সেট আপ করে, কিন্তু তথ্য প্রযুক্তি কিন্তু অপব্যবহার হচ্ছে। ইউটিউবে সার্চ লিস্টে যায় যদি আপনি দেখেন যে একজন ছেলে ভালো জিনিস কয়টা দেখতেছে, মন্দ জিনিস কয়টা দেখতেছে, এখান থেকে উত্তরণের উপায়টা এইগুলো একটা জিনিস হলো যে ভালো মন্দ, আপনি বাংলাদেশের ছেলে মেয়েরা কিন্তু মানে অতটা এক্সপার্ট হচ্ছে না, যেহেতু তার মরালি এক্সপার্ট, যেটা আপনি সিমিলার জিনিসটা কিন্তু আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি লাইক ইউএস ইউকে একই জিনিসই আছে। ডিপেন্ড অন দ্য আপনি কোন দিকে ধাবিত হবেন, আপনার কাছে ভালো মন্দ অপশন রয়ে গেছে, আপনি কিভাবে যাবেন। আপনি মানে এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, যে হ্যাঁ খারাপের দিকেও যাচ্ছে কিন্তু ভালোর দিকেও কিন্তু যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। মানে আপনি যদি অর্থ আর্নিং করতে চায়, একটা ছেলে, একটা শিক্ষিত বেকার ছেলে, সে যদি আর্নিং করতে চায়, একটা চাকরি করলে সে 40-50 হাজার টাকা পাবে, হয়তো অফিস করতে হবে 9টা-6টা পর্যন্ত। সেই সময়ের অর্ধেক সময়টা যদি সে নিজের কাজ করে, নিজে একটা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করে, নিজে আপনার ফ্রিল্যান্সিং করে আপনি বাইরের কাজগুলো ডেলিভারি দিবে, তখন কিন্তু প্রথমে একা দিবে, তারপর 5 জন দিবে, তারপর এভাবে কিন্তু গড়ে ওঠে। আপনি যদি এই গার্মেন্টস শিল্পের বিপ্লবটা দেখতেন, এখনও কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব আসতেছে। চতুর্থ শিল্প বিপ্লবে একটাই জিনিস, তথ্য প্রযুক্তি, এবং এই তথ্য প্রযুক্তি ছাড়া কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব হবে না। আপনি এখন কিন্তু আমাদের যারা এই গার্মেন্টস এরিয়া কথা, গার্মেন্টস কিন্তু ডে বাই ডে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে ভিয়েতনাম, আদার এরিয়াতে চলে যাচ্ছে, উগান্ডা, মালাবি, এই অঞ্চলগুলো চলে যাচ্ছে। এখন অনেক অর্ডার কিন্তু বাংলাদেশ থেকে, হ্যাঁ বাংলাদেশের থেকে কিন্তু, হ্যাঁ আপনার এই চায়নাও কিন্তু প্রচুর অর্ডার মানে কনভার্ট করে বাংলাদেশ থেকে চলে গেছে। তো এখানে একটা স্টেজে একটা যে কোনো জিনিসের একটা স্ট্যাটিস্টিক যদি দেখা যায়, যে প্রথমে কিন্তু একটা বল যদি উপর দিয়ে তুলে ধরেন, একটা দিক যাওয়ার পরে কিন্তু নেমে পড়বে। বিজনেসটা কিন্তু একই সিস্টেমেই চলে। গার্মেন্টস শিল্পটা কিন্তু এখানে টপ লেভেলে, তার উপরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না, দেন গো ডাউন। কোনো কিছুই কিন্তু উপরের দিকে একইভাবে যায় না, ডাউন তার হইতেই হবে। সিমিলারলি এই ইনফরমেশন টেকনোলজি সিস্টেমে যদি আপনি এখন যদি চতুর্থ শিল্প বিপ্লবের কথা চিন্তা না করেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হিসেবে দাঁড়াবে। এখন আপনি যদি কম্পেয়ার করেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনীকে, বিল গেটস, অ্যামাজন, এভরিবডি ইউজিং দ্য টেকনোলজি ব্যবহার করে কিন্তু তারা এই পৃথিবীর সর্বোচ্চ জায়গায় অবস্থান করতেছে। ইন্ডিয়ার রাজস্ব ব্যবস্থা দেখেন, রাজস্ব আর্নিং মেজরিটি ইজ কামিং ফ্রম দি ইনফরমেশন টেকনোলজি সেক্টর থেকে, আইটিতে তারা খুবই ভালো করতেছে। তাহলে হোয়াই নট বাংলাদেশ? বাংলাদেশের ছেলেমেয়েরা, আমি নেগেটিভ কথা একটু কমই বলতে চাই, আমি পজিটিভ মানুষ, আমি পজিটিভভাবে চিন্তা করতে চাই। এই ছেলেমেয়েরা যদি পজিটিভভাবে চিন্তা করে এবং তাদের মেধা যদি কাজে লাগে, বাংলাদেশে কিন্তু সিরিয়াস ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরা রয়ে গেছে এবং দে আর আর্নিং এ লট। আমি বললাম যে আমার সাকসেস উইদিন 10 ইয়ার্স টাইম, উইদিন 10 ইয়ার্স আমি যদি একজন ব্যাংকের একজন সাপ্লায়ার, একটা পেপার রোল থেকে আজকে ওনার হতে পারি, তাহলে আমাদের আদার ছেলেমেয়েরা দোষটা করলো কি? তাদের কাছেও কিন্তু একই মানে মেধাগুলো রয়ে গেছে। আমি কিন্তু ওই ক্লাসে ফার্স্ট স্টুডেন্ট না, কিন্তু দেয়ার ইজ এ কাপল অফ পিপুল হু আর সিটিং ইন ফ্রন্ট অফ মি, দে শুড থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফিউচার যদি ভীষণ এবং যদি থাকে যে ফিউচারে আমাদের দেশ কোথায় যাবে, আমরা সবাই যদি দেশের জন্য একটু কন্ট্রিবিউশন করি, দেশের কথা ভাবি, তাহলে বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ হতে বাধা থাকবে না। আমি দৃঢ়তার সাথে বলতে চাই এবং আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ কাজের জন্য দেশের বাইরে যায়, এমন একটা সময় আসবে সাদা চামড়ারা বাংলাদেশে এসে কর্মসংস্থান ক্রিয়েট করবে, কারণ এই জায়গাটা অপার সম্ভাবনাময় জায়গা রয়ে গেছে। না, আপনার সাথে আমি একেবারেই একমত। আমি হচ্ছে দেখেছি এটা, যে চায়না টু বাংলাদেশের যে ফ্লাইটগুলো আছে, 3-4টা ফ্লাইট আছে, হচ্ছে অনেক চাইনিজ কিন্তু আসতেছে।
এই Right. দেশে হচ্ছে ফ্যাক্টরি সেট আপ করতেছে, করে হচ্ছে হচ্ছে এসকেডি নিয়ে আসতেছে, তাদের দেশ থেকে নিয়ে পণ্য বানাচ্ছে, এটা আবার ব্যাক টু ব্যাক সেল করতেছে। Right. নট অনলি তাদের দেশে, সারা বিশ্বব্যাপী হচ্ছে সেল করতেছে। বাংলাদেশে তারা হচ্ছে আপনি আশুলিয়ার দিকে যান, আপনি হচ্ছে ময়মনসিংহের many দিকে যান, Chinese, মেনি so মেনি many, চাইনিজ হ্যাঁ, হচ্ছে তারা হচ্ছে ফ্যাক্টরি কিন্তু দিচ্ছে, সেটাই। এই সুবিধাটা তারা নিচ্ছে, বাট আমরা কিন্তু হচ্ছে এটা হচ্ছে নিতে পারতেছি না। কিন্তু আমরা আশা না, করি এই জন্য এই টেকনোলজি ব্যবহার করতে ইনফরমেশন গ্যাদার করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে, অ্যান্ড ইমপ্লিমেন্টেশন করতে হবে। আপনি এই কথাগুলো যদি আমাদের ছেলেমেয়েরা যারা ইয়াং এন্টারপ্রেনার তারা যদি নিজেদের ভাগ্য ক্রিয়েট করতে চায়, মানে অল ইনফরমেশন ইন ইউর হ্যান্ড, হোয়াট এভার ইউ ডু, ইউ গো ফর দ্য ব্যাড সাইড, ইউ গো ফর দ্য রাইট সাইড, ডিপেন্ড অন ইউ হাউ ইউ রান ইউর লাইফ। তো আমি আপনার মাধ্যমে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতেছেন। আমাদের হচ্ছে সময় একেবারে কম, একেবারে শেষের দিকে আছি আমরা। যে আপনার কাছে শেষ প্রশ্ন, যে বাংলাদেশ ব্যাংক হোয়াইট লেভেল এটিএম চালু করলে জনসাধারণ কতটুকু সুফল পাবে? ধন্যবাদ মোহন ভাই। আমি একটা হোয়াইট লেভেল এটিএম ইজ অ্যানাদার কনসেপ্ট অফ বাংলাদেশ ব্যাংক। আমি যদি এটাকে আরেকটাভাবে উদাহরণ দিতে চাই, যেমন বাংলাদেশে 4-5টা মোবাইল সেল কোম্পানি, গ্রামীণ ফোন, একটেল, এয়ারটেল, অ্যানাদার, এরা এক সময় নিজস্ব টাওয়ার বসাতো সারা বাংলাদেশ ব্যাপী। টাওয়ার কোম্পানি জায়গা কিনা, দেন বিগ টাওয়ার, লট অফ ইনভেস্টমেন্ট। একটা টাওয়ারে কয়েকটা রাউটার যদি বসায় দেওয়া যায় 3-4টে কোম্পানির, তাহলে কিন্তু একটা টাওয়ারই যথেষ্ট। ওই অঞ্চলে কিন্তু আর একটা টাওয়ার বসানোর দরকার নেই। আপনি ওই নেটওয়ার্কটা দেওয়ার জন্য 4টে কোম্পানি যদি একই অঞ্চলে 4টে টাওয়ার বসায়, ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইনভেস্টমেন্ট। সিমিলারলি আপনি যদি রাইফেল স্কোয়ার মার্কেটের পাশে তাকান, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত 20টে ব্যাংকের 20টে এটিএম মেশিন বসানো, সার্ভিস কিন্তু একই। বাংলাদেশ ব্যাংকের অল পেমেন্ট ইজ রাউটেড থ্রু দ্য ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, এনপিএসবির মাধ্যমে হচ্ছে। আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এটিএম মেশিনের ডেবিট কার্ড আছে, আপনি ডাচ বাংলা ব্যাংকের এটিএম মেশিন দিয়ে টাকা তুলবেন, একই সেকেন্ডের মধ্যে আপনার এই টাকাটা রাউটেড হয়ে আসবে। এটা ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে। এই ন্যাশনাল পেমেন্ট সুইচ আপনার অন প্লেস ইজ রেডি সেন্ট্রাল ব্যাংকে। তো এই এটিএমগুলো একই সিস্টেম, এবং আমি যে টাওয়ার কথা বললাম একই সিস্টেম। টাওয়ারগুলো এখন সব কোম্পানি দেখলো এভরিবডি লুজিং দেয়ার মানি, দেন মার্সে ওয়ান কোম্পানি, সে ওই একই টাওয়ারের সাথে 5টা কোম্পানির যে বিসেটগুলো বসায় দিছে, দেন আপনার কাজ হচ্ছে একটা কোম্পানির মাধ্যমে। তদ্রূপলি এই 60টা ব্যাংক যদি আলাদা আলাদা এটিএম মেশিন বসায়, সার্ভিস তো একই। তো একই সার্ভিসের জন্য আপনি যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে থেকেই আপনি টাকা তুলতে পারবেন। সেটার জন্য বাংলাদেশ ব্যাংক এটাকে প্ল্যানিং করলো যে হোয়াইট লেভেল এটিএম, যেটাকে কোনো ব্যাংকের এটিএমটায় কোনো ব্যাংকের স্পেসিফিক লোগো থাকবে ওই কোম্পানি এবং ন্যাশনাল পেমেন্ট সিস্টেমের একটা এনপিএসবির লোগো। এটা আমাদের ল মিনিস্ট্রি থেকে ভ্যাটেড করে দিছে, অতি শীঘ্র হয়তো আগামী আর্লি নেক্সট ইয়ার এটাকে স্টাবলিশড হবে। এটা একটা প্রাইভেটলি ন্যাশনাল সেন্ট্রাল ব্যাংক এটা ছেড়ে দিবে, তখন কিন্তু প্রাইভেট উদ্যোক্তারা এই এটিএম মেশিন বসাইতে পারবে, এবং ওই এটিএমটার নাম থাকবে হোয়াইট লেভেল এটিএম, যাতে আপনি যে কোনো এই 60টা ব্যাংকের যে কোনো ব্যাংকের আপনার কার্ড থাকলে ওই এটিএম থেকে টাকা তুলতে পারবেন। এক্সট্রা চার্জ দিতে হবে? এক্সট্রা চার্জ, আপনি একটা জিনিস বলেন যে চার্জ তো আপনি যে কোনো ব্যাংকেই যে নিয়মটা আছে, ধরেন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এইচএসবিসির অ্যাকাউন্ট এটিএম থেকে টাকা তুললেন, ওখানে একটা পলিসি করে রাখছে যে ব্যাংক দিবে 5 টাকা, কাস্টমার দিবে 15 টাকা, এই 20 টাকা চার্জ। এই 20 টাকা চার্জ গ্লোবালি কিন্তু আরও বেশি। গ্লোবালি আপনি যদি আমেরিকা আর ইউকের দিকে তাকান, সেখানে কিন্তু মোর দেন $1 দিতে হয় পার ট্রানজাকশনে। আপনি একটা কোম্পানি এই সার্ভিসটা দিবে, তার তো চার্জ তো দিতেই হবে। চার্জটা সীমাবদ্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, 20 টাকার উপরে হবে না। 20 টাকা দিয়ে আপনি পার ট্রানজাকশন করতে পারবেন। কিন্তু আপনি যদি বাসার পাশে একটা হোয়াইট লেভেল এটিএম থাকে, আপনি অবশ্যই যাবেন না যে আপনি অনেক দূরে আপনার নিজস্ব ব্যাংকের এটিএমে আপনি 20 টাকা কাটলেও আপনার ক্ষতি হচ্ছে না। তো নাহলে আপনি যাওয়া আসা রিক্সায় তো আপনার তার চেয়ে বেশি লাগবে। তো এই জন্যই বাংলাদেশ ব্যাংক এই হোয়াইট লেভেল এটিএমগুলো প্রাইভেট উদ্যোক্তাদের কাছে ছেড়ে দিচ্ছে। এটা আশা করি আর্লি নেক্সট ইয়ার এটা এস্টাবলিশড হতে যাচ্ছে আর কি, হোয়াইট লেভেল এটিএম। এই জন্য বাংলাদেশ, সেটার জন্য আপনার হাত দিয়েই হয়। আমি আশাবাদী এই কাজটা আমি করব বলে, কারণ আমাদের যেহেতু নেটওয়ার্ক আছে কান্ট্রি ওয়াইড, প্রায় 700-800 ছেলেমেয়েরা কাজ করছে। কারণ এটিএমগুলো সার্ভিস এনশিওর করতে হবে। বাংলাদেশের কারেন্সি কোয়ালিটি ইজ ভেরি পোর।
এই অনেক বছর ধরে একই কারেন্সিগুলো চলতেছে। কারেন্সির দিকে যদি আপনি তাকান দেখবেন সিরাপাটা স্টাপল করা ইজ এ লট অফ ডিফিকাল্টিজ। আদার দেশের কারেন্সিগুলো, ইভেন চায়নার কারেন্সিগুলো আপনি দেখছেন কখনো স্টাপল করে? নো নো কোনো বোমর দিয়ে সেলাই করে না। ইভেনচুয়ালি ইন্ডিয়াও কিন্তু এই যে কারেন্সিগুলো চেঞ্জ করে ফেললো হঠাৎ করে, 500-1000 টাকার নোট ডিসকন্টিনিউ করে নতুন নোট বাজারে ছেড়ে দিল। এত বড় দেশ, 130 কোটি মানুষের দেশ ইন ভারতবর্ষে যদি সম্ভব, বাংলাদেশে অসম্ভব এর কিছু না। বাংলাদেশে সম্ভব। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে বাংলাদেশের কারেন্সি কোয়ালিটি ইজ ভেরি ব্যাড। এই কারেন্সিগুলো ডিসকন্টিনিউ করে যদি নতুন কোনো কারেন্সি লঞ্চ করা যায়, দ্যাট উইল বি হেল্প ফর দ্য এই আমরা যারা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলে যারা সার্ভিস দিচ্ছি, এই কারেন্সি যখন এটিএমে ঢুকায়, যখন বাইরে, তখন কারেন্সিগুলো এটিএমের ভিতরে আটকে যায়। তখন আমাদের অ্যাটেনশন দিতে হয়, ওই এটিএমটা অফলাইনে চলে যায়। এটিএমটা সচল করার জন্য আমার এই সার্ভিসের জন্য আমার লোক পাঠানো লাগে। তো সেক্ষেত্রে শুধুমাত্র কোয়ালিটি কারেন্সির জন্য, তো কোয়ালিটি কারেন্সি ভালো হলে আমাদের এই সার্ভিসটা আরও পাম্প করতে সম্ভব হবে। চমৎকার অনেক কথা বলেছেন। আমি একেবারে এটা একেবারে পার্সোনাল কথা, যে আপনি এত অল্প সময়ে, আমি জানি যে আপনি অনেক পরিশ্রমী, এই 10 বছরে 100 কোটি টাকার মালিক হয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে মানে এটার গল্পটা কি একেবারে আমাদের উদ্যোক্তাদের, মানে তারা যেন উৎসাহিত হয়, তারা যেন হচ্ছে আপনার অনুপ্রাণিত হয় যে কিভাবে 10 বছরে 100 কোটি টাকা মালিক হওয়া যায়। আপনি যদি হচ্ছে আমাদের উদ্যোক্তাদের উদ্দেশ্যে এই টেকনিকটা একটু বলেন। আমি একটা জিনিস বলি যে নাথিং ইজ ইম্পসিবল। পৃথিবীতে সবচেয়ে ইম্পসিবলের 2টা অক্ষর হলো নেগেটিভ, বাকি 7টা অক্ষর কি পজিটিভ। 2টা অক্ষর যদি ডিলিট করেন তাহলে এভরিথিং ইজ পসিবল। যদি আপনার মধ্যে, আমাদের নতুন উদ্যোক্তাদের মধ্যে যদি অনেস্টি থাকে, হার্ড ওয়ার্কার মনোভাব থাকে, অ্যান্ড কমিউনিকেশন স্কিল থাকে, যদি অর্থের লিঙ্ক থাকে, এই কয়েকটা জিনিস যদি সমন্বয় ঘটে, তাকে কেউ আটকায় রাখতে পারবে না। আমি যেরকম জিরো পথে এখানে আসছি, আমাদের উদ্যোক্তারা যারা আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা আছে, তাদের ভিতর যদি এই সিনসিয়ারিটি থাকে, অনেস্টি থাকে, এবং কাজের প্রতি যদি আগ্রহ থাকে, কাজটা যদি নেশায় পরিণত হয়, তখন তাকে ঠেকায় রাখা সম্ভব না। এইগুলোই আপনার যদি সমন্বয় করে একটা লোক, একটা উদ্যোক্তা তৈরি হয়, তাহলে সে সাকসেস অবিসম্ভাবী। আমি আপনার মাধ্যমে তাদের এটাই বলতে চাই যে সততার মধ্যে অনেস্টি থাকতে হবে এবং সিনসিয়ারিটি থাকতে হবে তার কাজের প্রতি যদি সম্মান থাকে, সৃষ্টিকর্তাও তাকে সম্মানিত করে। ধন্যবাদ। যে আপনি ভেরি ইয়াং, আপনি আরো অনেক বড় হবেন, আচ্ছা আমার দৃঢ় বিশ্বাস। আমাদের এই এফটিভি বা ফিউচার পয়েন্ট টেলিভিশন, এটা হচ্ছে উদ্যোক্তা নির্ভর টেলিভিশন। তো আমাদের উদ্যোক্তারা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে কি ধরনের সুবিধা পেতে পারে, একেবারে মানে এক সেন্টেন্স। আমি একটা উদ্যোক্তাদের মধ্যে যদি আমি আগেই বলছি আমি টেকনোলজি নিয়ে কাজ করি, তারা যদি আইটি মেধা সম্পন্ন হয়, ট্রিপল-ই করা ছেলেমেয়েরা থাকে, অথবা কম্পিউটার সায়েন্সের, তাদের কাছে অনেক সম্ভাবনাময় আমাদের কাছে আছে। আমরা কিন্তু বিভিন্ন এরিয়াতে আমাদের এই এটিএম কিন্তু ডে বাই ডে বাড়তেছে। আমরা কিন্তু অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করছি, এবং তারা কিন্তু যদি কম্পিউটার সায়েন্স অথবা ট্রিপল-ইর ছেলেমেয়েরা হয়, আমাদের এটিএমের উপরে কিন্তু তেমন কোনো প্রাতিষ্ঠানিক বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় নাই। তাদের আমরা ট্রেনিং দিয়ে আমরা সংশ্লিষ্ট এলাকায় তার বাসায় থেকে কাজ করবে, এবং ওই কলটা জেনারেট হলে কলগুলো সার্ভিস করবে। এভাবে আমাদের প্রতি 20টা এটিএম একজন করে ছেলে কাজ করতেছে কান্ট্রি ওয়াইড। এখানে আরও অনেক আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অথবা এনআরবি গ্লোবাল ব্যাংক, আদার ব্যাংকগুলো কিন্তু সিমিলারলি বা অনেক বড় পরিকল্পনা নিয়ে মার্কেটে আসতেছে, এবং সেই কাজগুলো আমরা ইতিমধ্যে কাজ করতেছি, কিছু কাজ পেয়েও গেছি। তাদের জন্য এইগুলো দেখভাল করার জন্য কিন্তু আমাদের অনেক ছেলেমেয়ের দরকার, এবং তারা যদি রাইট প্ল্যাটফর্মে থাকে এবং তারা যদি সত্যিকারে অর্থ সিনসিয়ারিটি সহ কাজ করতে চায়, আমি আপনার মাধ্যমে তাদের আহ্বান করব যে আমাদের অপরচুনিটির ডোর ইজ ওপেন। থ্যাংক ইউ ফর ইউর নাইস কমিটমেন্ট। থ্যাংক ইউ। জি, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ইতোমধ্যে জেনেছেন আজ আমাদের মাঝে এমন একজন হচ্ছে সিআইপি, ডক্টর যশোদা জীবন দেবনাথ, সিআইপি 5 বছর থেকে কন্টিনিউয়াসলি হচ্ছে সিআইপি। আমরা আজীবন তাকে সিআইপি হিসেবে এবং হচ্ছে ভিভিআইপি হিসেবে এক্সপেক্ট করতেই পারি। আমরা হচ্ছে তাকে পেয়েছি, এটা আমাদের হচ্ছে সৌভাগ্য। আপনারা হচ্ছে আমাদের এই যে আজকে যে আলোচনা হলো, এটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।